আহ মেজর তানভীর হায়দার নূর উনি সহ আরো কয়েকজনকে তাপসের গাড়িতে তুলে দেওয়া হয়েছিল। পরে তাদের লাশ পাওয়া যায়নি। তো ৫ জন মনে হয় লাশ গ্রহণ করেছে। আর তানভীর হায়দারের ওয়াইফ উনি বলেছেন যে উনি লাশটা মানে মেনে নেননি আরকি, এটা উনার স্বামীর লাশ। তো এই ব্যাপারে আসলে কোনো কিছু উল্লেখ করা আছে কিনা? আর সেখানে এটা আমরা ওই সময়কার যে অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন জেনারেল মতি ওনাকে আমরা ডেকে ডিটেল ওনার বক্তব্য আমরা গ্রহণ করেছি এবং এটা বের করবার আমরা চেষ্টা করেছি যথেষ্ট যে কিভাবে যদিও এই ডেড বডিগুলোকে নিয়ে আমাদের তদন্তে আটকে থাকার মতন আমাদের ওইটা তো আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, যেখানে আমরা পুরো ষড়যন্ত্র নিয়ে কথা বলছি, তখন একটা বিষয় নিয়ে তো আর ওখানে আটকে থাকা যায় না। আমরা চেষ্টা করেছি যিনি ওই সময় ডেড বডিগুলোকে ডিল করেছেন অ্যাডজুটেন্ট জেনারেল মতি, তাকে আমরা ডেকে আমরা ইন্টারভিউ করেছি, জানবার চেষ্টা করেছি। আমার নিজস্ব ধারণা এটাকে বের করা আর সম্ভব বোধহয় হবে না। যে 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 কমিশন বা কমিশন যেই বলেন, ভুল বলেন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, এটাকে আর বের করা সম্ভব হবে না। তবে আমরা যেটা বলেছি সেটা হলো যে আমরা তাদেরকে খুব সম্ভব আমাদের ফাইন্ডিংসে আসছে যে আমরা মিসিং ইন অ্যাকশন না, মিসিং ইন অ্যাকশন মানে যুদ্ধে গেলে অনেক মানুষ মরে যায়, সবার লাশ তো আর পাওয়া যায় না। এখন পরিবারকে তো সুযোগ সুবিধা দিতে হবে না? অবশ্যই দিতে হবে। তো তখন ওই লাশটা যখন পাওয়া যায় না, তখন একটা সময় অপেক্ষা করা হয় যে সে হয়তো জীবিত আছে, ফিরে আসবে। সেই সময়টা পার হয়ে গেলেই তখন তাদেরকে সেই সুযোগ সুবিধাটা দেওয়া হয়। এই জন্য বলা হয় মিসিং ইন অ্যাকশন। তো আমরা সেটাকেই খুব সম্ভব আমরা বলার চেষ্টা করেছি যে এরা মিসিং ইন অ্যাকশন, যে এদের ডেড বডি পাওয়া যায়নি, এদের পরিবার যাতে পূর্ণ সুযোগ সুবিধা পায় তার জন্য যে সময়টা দরকার, সেই সময়টা পার হয়ে গেলেই তারা মিসিং ইন অ্যাকশন হিসেবে গণ্য হবে। এবং আমার মনে হয় সময়টা বোধহয় হয় পার হয়ে গেছে, না হলে হয়ে যাবে আর কি। অনেকে আসলে ওনাদের অনেকেরই বিশ্বাস যে তারা ভারতে আছে কিনা, তাদের বডি ভারতে পাচার করেছে কিনা। তার থেকেও বড় বিষয় হচ্ছে যে ওনার ওয়াইফ যেটা বলছেন যে সেই গাড়ি থেকে ৩ জন নেমে এসেছে এবং যে ৩ জন নেমে এসেছে তাদের মধ্যে একজন এখনো আছে। উনি যদিও নাম উল্লেখ করেন নাই। তো আপনারা কি সেই মানে ব্যক্তিকে চিনেন কিনা বা জিজ্ঞেস করা হয়েছে কিনা? না, ওর নাম না বললে আমরা কি করে জানবো? আপনি বলেন আমাকে। মানে আপনার কাছে তো উনি মনে হয় রিপোর্ট করেছিলেন, বাট আপনাকে বলেছিলেন, কিন্তু একটা ভিডিওর মতো আছে। এখন আজকাল তো আপনার বিভিন্ন ভাবে এআই দিয়ে বিভিন্ন ভাবে ভিডিও তৈরি করা হচ্ছে আজকাল, আপনি নিশ্চয়ই জানেন। তো একটা সাক্ষী দিয়ে তো আর সবকিছু করা যায় না। তো এখন কথা হলো যে ক্যাপ্টেন তানভীর হায়দারকে ফজলানুর তাপসের গাড়িতে নেওয়া হয়েছে এবং তাকে নিয়ে গিয়ে হয়তো মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে, এটাই বদ্ধমূল ধারণা অনেকের। আমরা এটাকে উড়িয়ে দেই না। তো এটাকে ইনভেস্টিগেট করে এখন বের করা বোধ হয় সম্ভব নয়, আমি যেটা আপনাকে বললাম। এই জন্য আমরা মিসিং ইন অ্যাকশন বলার চেষ্টা করেছি, যাতে করে এই পরিবারগুলো সুযোগ সুবিধা পেতে পারে সরকারের। আমরা যতটুকু জানি যে সাগররুনি হত্যার সাথে এই ঘটনার একটা মিল মানে আছে, সম্পৃক্ততা আছে। এই ঘটনার কিছু সিসিটিভি ফুটেজ তাদের কাছে ছিল। এটা জানার পরে তাদেরকে মানে আপনাদের তদন্ত রিপোর্টে এরকম কোনো কিছু না, এসেছে? আমাদের তদন্তে আমরা ওই পর্যন্ত যাইনি। কারণটা হলো ওদিকে গেলে আর আমাদের তদন্ত শেষ হতো না। এরকম অনেক জিনিস আছে, অনেক বিষয় আছে যেগুলো জনশ্রুতি আছে। এটা তো বহুবার আপনার এই যে র‍্যাব তদন্ত করলো, ১০০ বারের উপরে বোধহয় মনে হয়। তো ওটাতে যেহেতু এক জায়গায় তদন্ত হচ্ছে, এটা ম্যাটারটা সাবজুডিস অবস্থায় আছে, মামলাও আছে এটা নিয়ে, তো ওইদিকে আর আমরা অগ্রসর হইনি। আমরা এই পিলখানার মধ্যেই থাকার চেষ্টা করেছি আর কি। যেখানে মানে মুন্নি সাহা, তারপরে মাহফুজুল আলম, জয় মামুন, এদের কোনো সম্পৃক্ততা এটার সাথে আছে না, কিনা? এদের সম্পৃক্ততা আছে। আমরা সুপারিশও করেছি, এদের ডেকে আমরা এদেরকে জিজ্ঞাসাবাদও করেছি। আসাদুজ্জামান নূরের কথা এসেছে আপনাদের এখানে, মানে ওনার? হ্যাঁ, ওনাকে তো আর ওনার ওই জেলখানায় উনি আছেন, ওদেরও স্টেটমেন্ট নেওয়া হয়েছে, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর কি। এবং সেইভাবে যার যতটুকু সম্পৃক্ততা আছে আমরা সেভাবেই বলেছি। স্যার, অনেকে বলছে যে মানে আপনি বলছিলেন যে আমরা যদি সচেতন না হই বা এটার বিচার যদি না হয়, তাহলে আমাদের দেশে ভবিষ্যতে আবারও এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো
আপনি কতটা আশা করছেন যে আপনাদের যে তদন্ত রিপোর্ট সেটা আলোর মুখ দেখবে এবং সেটা এটা স্বচ্ছভাবে এটা দেখেন এইবারই কিন্তু আমরা ১ম উদ্যোগ নিয়েছি। তদন্ত যত হয়েছে এর আগে যে ২ টো তদন্ত হয়েছে সেখানে গোপনীয় বা সিক্রেট বলা হয়েছে, গোপনীয় বলা হয়েছে তদন্তের আগে। যার জন্য এটা বাইরে প্রকাশ হয়নি। আমরাই কিন্তু এটার কোনো ক্লাসিফিকেশন দেই নাই। সিকিউরিটি ক্লাসিফিকেশন দেই নাই। আনক্লাস করে দিয়েছি। যাতে সরকারের পক্ষে এটাকে পাবলিক করে দেওয়াতে কোনো অসুবিধা যেন না হয়। এবং আমার সিগনেচারে চিঠি দেওয়া হয়েছে সরকারকে যে স্টেটমেন্ট গুলো বাদ দিয়ে বাকি ফাইন্ডিংস, রিকমেন্ডেশন, ওপিনিয়ন এইগুলোকে যেন পাবলিক করে দেওয়া হয়। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমরা সরকারকে লিখেছি যে আপনারা এটা পাবলিক করে দেন যাতে সবাই এটা পড়তে পারে, জানতে পারে যে কি হয়েছে। কারণ কেন বলছি আমি ওখানে দায়িত্ব নেওয়ার পরে একটা জিনিস আমি নিজে রিয়েলাইজ করেছি এবং আমার কমিশনের সম্মানিত সদস্যদেরকে আমি আলোচনা করে তাদের সঙ্গে অবহিত করেছি যে আমাদের শত্রুরা পিলখানাতে তারা একটা মহড়া করে দেখলো যে বাংলাদেশ আর্মি দাঁড়িয়ে থাকবে 1000 গুণ বেশি শক্তি নিয়ে, আর কিছু সৈনিক যাদেরকে কমান্ড করারও কোনো অফিসার নাই, এরা হত্যাযজ্ঞ করবে, পরিবারদের উপর অত্যাচার করবে। এটাতে তারা সাকসেসফুল হয়েছে। যদি এই হত্যাযজ্ঞের বিচার না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু এখানে পলাশির যেমন পুনরাবৃত্তি হয়েছে, নবাবের সৈন্যরা দাঁড়িয়েছিল, আর এই 300 আপনার ওই যে গোড়া সৈন্য আর সব মিলে প্রায় 3000 সৈন্য নিয়ে লর্ড ক্লাইভ, আমি এর আগে 300 বলেছি, মানে আমার জানা মতে ইতিহাসে 300 সাদা চামড়ার সৈনিক ছিল আর বাকি ছিল এই ভারতীয়। তো 3000 সৈন্য নিয়ে 50,000 সৈন্যকে পরাজিত করেছে। এখানেও তাই, যে অফিসার নাই কমান্ড করার জন্য, অথচ আর্মি 1000 গুণ বেশি শক্তি নিয়ে, ট্যাঙ্ক নিয়ে, এপিসি নিয়ে, আর্টিলারি গান নিয়ে, কোয়ার্টস গান নিয়ে, মানে এন্টি এয়ারক্রাফট গান নিয়ে, আমাদের হেলিকপ্টার গানশিপ আছে, আমাদের ফাইটার প্লেন আছে, সব নিয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকলাম। আর বিদ্রোহীরা 17 জন অফিসারকে নিহত করে ফেললো, শহীদ করলো। এখন কথা হলো 2 দিনে যদি 17 জন অফিসার নিহত হয় তাহলে একটা স্বাধীনতা থাকে? নাই, স্বাধীনতা থাকে না। তো কাজেই সেদিন আমরা স্বাধীনতা হারিয়েছি। পলাশির পুনরাবৃত্তি হয়েছে পিলখানায়, আমাদের শত্রুরা সাকসেসফুল হয়েছে। যদি এর বিচার না হয় তাহলে ভবিষ্যতে সমস্ত দেশ পিলখানা হবে, সমস্ত দেশ পলাশি হবে। আমাদের সৈন্যবাহিনী 1000 গুণ বেশি শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকবে, বিদেশি শক্তি এসে আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে যাবে। এটাই হবে যদি এখনো তো মানে ভারতেই মানে আর্মির এক অংশ ভারতেই নিয়ন্ত্রণ করছে বা বাংলাদেশের রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমাদের নিজেদের মধ্যে আসলে সংশোধন আনা উচিত, বাহিনীগুলোর মধ্যে সংশোধন আনা উচিত? রাজনীতির যে পরিবেশ যেভাবে আওয়ামী লীগকে প্রভাবিত করেছে, এখনো অনেক দলকে প্রভাবিত করছে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? না হয়তো আমরা আসলে কখনো আমার মানে কথা হলো যে এখানে রাজনীতি যদি আমরা করি এই বিষয়টাকে নিয়ে, তাহলে কিন্তু আমাদের ম্যাঙ্গো গানিবেগ দুটোই যাবে, অর্থাৎ আমসালা দুটোই যাবে। কথা হলো স্বাধীনতা যদি না থাকে তাহলে আওয়ামী লীগ কি এখানে স্বাধীনভাবে থাকবে? থাকবে না। জামাত থাকবে? থাকবে না। বিএনপি থাকবে? থাকবে না। জাতীয় পার্টি থাকবে? থাকবে না। কাজে আমাদের নতুন প্রজন্মের জন্য যদি ভবিষ্যতে এই দেশকে স্বাধীন রাখতে হয়, মাথা উঁচু করে যদি আমরা বিশ্ব সব ইয়েতে কমিটিতে আমরা বিশ্ব সবাই মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে কিন্তু আমাদের এই বিচার এটা করতে হবে। কেন আমরা তো তদন্ত করেছি, কেন যারা বিদ্রোহ করেছে তাদের নেই, কেন বিদ্রোহ দমন করা গেল না, কেন 7 জন অফিসারের জীবন রক্ষা করা গেল না, কেন মা বোনদের ইজ্জত রক্ষা করা গেল না, কেন এটাকে দমন করা গেল না, কেন সামরিক সমাধানে না গিয়ে রাজনৈতিক সমাধানে যাওয়া হলো, এই সব কিছু মিলেই আমরা কিন্তু তদন্ত করেছি এবং যে যতখানি দায়ী আমরা তাদেরকে সেভাবেই দোষারোপ করে প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তির সুপারিশ আমরা করেছি। তো কাজে এইটা যদি না করা হয় তাহলে যারা আমাদের এই ভাইদেরকে রক্ষা করতে পারে নাই, যারা বিদেশি ষড়যন্ত্রকে বাস্তবায়ন করেছে, এরাই তো ভবিষ্যতে করবে, এদের প্রজন্মরাই করবে, তাই তো? তো তাহলে আমরা স্বাধীন থাকবো কি করে? বলেন আপনি আমাকে। তো কাজে আমাদের যদি স্বাধীন থাকতে হয়, আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা রাস্তায় নামেন। ঠিক যেভাবে জুলাই বিপ্লব হয়েছিল, এই বিপ্লব আপনাদেরকে করতে হবে আবার এদের বিচার করার জন্য। না হলে এদেশ থাকবে না, এদেশ স্বাধীন থাকবে না। এই ভবিষ্যৎ আমি করতে এখানে আপনার তদন্ত রিপোর্টে অনেকেই বলছেন বা প্রশ্ন করছেন যে সেনাবাহিনীর সম্পৃক্ততা মানে যতটা উল্লেখ থাকার কথা ততটা কম এসেছে।
এটা কি আসলেই ওনারা সম্পৃক্ততা মানে ওইভাবে দায়ী করা যায় না? নাকি আপনাদের কোনোভাবে আপনারা প্রভাবিত হয়েছেন কি বিশেষ করে জাহাঙ্গীর আলমের ব্যাপারে প্রভাবিত হয়েছেন কিনা বা না, না, অন্য না। কারো এটা ব্যাপারে? এটা এটা প্রভাবিত হওয়ার বিষয় নয়। কথাটা হলো যে ১৬ বছর পরে এই জিনিসটা হচ্ছে। অনেক সাক্ষী মরে গেছে, অনেক সাক্ষী বিদেশে চলে গেছে। কারো ডিমেনশিয়া হয়ে গেছে, কেউ স্মৃতি বিভ্রম হয়ে গেছে অনেকের। কেউ আপনার আ মানে আ ভুলে গেছে বলতে পারে না। এখন প্রশ্ন হলো আমরা যা সাক্ষী পেয়েছি সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা আ রিকমেন্ডেশন গুলো দিয়েছি, সুপারিশগুলো দিয়েছি। এবং আমরা নিশ্চিতভাবে প্রমাণ পেয়েছি যে এটা ষড়যন্ত্র ছিল, প্রতিবেশী দেশ ভারত জড়িত ছিল, আওয়ামী লীগ সরকার জড়িত ছিল, দল হিসেবে আওয়ামী লীগ জড়িত ছিল। কাজে উভয়েরই বিচারের জন্য আমরা কিন্তু সুপারিশ করেছি। উভয়। আমরা দল না, ভিতরে কিলিং চলছিল কিন্তু বাহিরে আমরা যতটুকু জানি যে র‍্যাবের আ বেশ সদস্যরা ছিল কিন্তু তারা ঢুকার পারমিশন পায়নি। দেখেন, র‍্যাবের ওই সময় এডিজি ছিলেন জেনারেল রেজা। তার সম্বন্ধে আমরা সুপারিশ করেছি। কিন্তু আমার কথা হলো একটা লেফটেন্যান্ট কর্নেল ৩০০ সৈন্য নিয়ে আপনার ওখানে গেটের সামনে দাঁড়িয়ে থাকলো। আপনি তাজ্জব হবেন যে দরবার হলে অফিসাররা ছিল যেখানে তারা নিহত হয়েছেন তার আশেপাশে। ওই জায়গাটা আর গেটটা ৩০ মিটার থেকে ৪০ মিটার হবে। হুম, অনলি। একটা রাইফেলের গুলি তো ৩০০ গজ যায়। হুম, ওরা যদি ভিতরে না ঢুকে এই ৩০০ সৈনিক ওই লেফটেন্যান্ট কর্নেলের নেতৃত্বে যদি প্রাচীরের ওপার থেকে গুলি যদি করতো, কাভারিং ফায়ার হুম, দেওয়া বলে ওইটাকে। যে দরবার হলের উপর দিয়ে যদি গুলি করতো, সব বিডিআর বিদ্রোহী সৈনিক কিন্তু পালিয়ে চলে যেত ওখান থেকে। একটা হুম, অফিসারও নিহত হতো না। কিন্তু হুম, এরা করেনি। একটা গুলি করেনি। এটা র‍্যাবের ম্যান্ডেটে আছে। পারমিশনের কোনো দরকার নাই। হুম। কারো